তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের একটি মোস্ট ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এবার দেখো, একের যে প্রশ্ন রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। 6টি প্রশ্ন, 6 নম্বর। একের 1 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন হেস্টিং, কর্নওয়ালিস, ডালহৌসি। চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিলেন? কর্নওয়ালিস। নেক্সট প্রশ্ন, মহলারি ব্যবস্থা চালু হয়েছিল বাংলায়, উত্তর ভারতে, দক্ষিণ ভারতে? উত্তর হবে দেখো উত্তর ভারতে। নেক্সট প্রশ্ন, রায়ত শব্দের অর্থ কৃষক, ব্যবসায়ী, মহাজন। রায়ত শব্দের অর্থ হলো কৃষক। নেক্সট প্রশ্ন, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় 1810 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে, 1929 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে দেখো 1829 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরঙ্গে, রামমোহন রায়? সঠিক উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গে। দেখো নেক্সট প্রশ্ন, বোম্বাইতে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল দেখো 1850 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে, 1885 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে দেখো এক্ষেত্রে 1885 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। 6টি প্রশ্ন, 6 নম্বর। 2-এর 1 নম্বর, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। কে নীলদর্পণ নাটকটি রচনা করেন? উত্তর হবে দীনবন্ধু মিত্র। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কে করেছিলেন? বাল গঙ্গাধর তিলক করেছিলেন। নেক্সট, কারা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন? ইউরোপের ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন, মানে ইউরোপীয়রা যারা ছিল, অর্থাৎ যারা বিদেশি, তৎকালীন সময়ে ইংরেজরা কী করেছিল? এই ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। এর মেন কাহিনী কী ছিল? যে কোনো ভারতীয় বিচারক যেন ইউরোপীয়দের যেন বিচার করতে না পারে, তাদের যেন অধিকার না থাকে। যদিও এটা সংশোধন করা হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখো। বিরসা মুন্ডা হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কার আঁকা? দেখো অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা, এটা হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নীল বিদ্রোহের দুটি কারণ লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দেখো আমরা বলবো দাদন প্রথা। সাধারণত চাষিদের নীল চাষ করার জন্য নীলকর সাহেবেরা অগ্রিম অর্থ বা দাদন নিতে বাধ্য করতেন। এই দাদন নিয়েই ইংরেজ এবং নীল চাষিদের মধ্যে বিদ্রোহ বাধ্য, অর্থাৎ অগ্রিম অর্থ দিত আর তার বিনিময়ে তারা যা চাপাইতো, সুদ চাপাইতো, সেই সুদের ঘানি টানতে টানতে কিন্তু কৃষকদের অবস্থা খারাপ হয়ে যেত। ইংরেজদের শোষণমূলক নীতি, কেমন শোষণমূলক নীতি? দেখো, ইংরেজরা চাষিদের থেকে অতিরিক্ত মুনাফা লাভের জন্য চাষিদের কম দামে নীল বিক্রি করতে বাধ্য করতো। হয়তো নীল চাষে একটা টাকা খরচা হয়েছে, কিন্তু সেই টাকা হয়তো চাষিদের উঠছেই না, তার থেকে কম দামে কী করছে? প্রেসার দিয়ে তাদের কাছে নীলগুলো কিনছে। এই সমস্ত কারণে নীল বিদ্রোহ হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সূর্যাস্ত আইন। দেখো, জমিদারদের পক্ষেও চিরস্থায়ী বন্দোবস্তের একটি সমস্যার দিক ছিল। আপাততভাবে জমির অধিকার জমিদারদের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা কোম্পানির হাতেই ছিল। নির্দিষ্ট একটা তারিখের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো। এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের সমস্ত সম্পত্তি বিক্রি করার অধিকার কোম্পানির কিন্তু ছিল। অর্থাৎ নির্দিষ্ট তারিখের মধ্যে সেই ডেটে সূর্য ডোবার আগের মধ্যে তোমাকে দিতে হবে। যদি না দিতে পারো তাহলে কিন্তু তোমার রাজস্ব অর্থাৎ তোমার রাজত্ব চলে যাবে। নেক্সট প্রশ্ন, মলেমেন্টো সংস্কার আইন সম্পর্কে যা জন্য লিখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, আমরা তোমাদের বইয়ের প্রশ্নটাই দেখবো আমরা। দেখো, 19 শতকের শেষ ভাগ থেকে ভারতীয়রা প্রতিনিধিমূলক স্বায়ত্তশাসনের দাবি জানাতে শুরু করে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় চরমপন্থীদের কাজকর্ম ব্রিটিশ সরকারকে চিন্তায় ফেলেছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল বাংলা ও মহারাষ্ট্রের বিপ্লবী কাজকর্ম। এই পরিপ্রেক্ষিতে ভারতের বড়লাট আর্ল অফ মিন্টো এবং ভারত সচিব জন মাউলে 1909 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিলিং অ্যাক্ট পাশ করেন। এই আইনে বড়লাটের কার্যনির্বাহক পরিষদে ও প্রাদেশিক আইন পরিষদে সদস্য সংখ্যা বাড়ানো হয় এবং ভারতীয়দের প্রতি উদার মনোভাব দেখানো হয়। এর মাধ্যমে ব্রিটিশ সরকার চরমপন্থীদের বিপরীতে নরমপন্থীদের কাছে টেনে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করতে চেয়েছিল। অন্যদিকে মুসলমানদের পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দিয়ে সাম্প্রদায়িকতার সমস্যাকে উস্কে দেওয়া হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন, হিউম ডাফরিন ষড়যন্ত্র বলতে কী বোঝো? 3 দিনের তামাশা কি? রাজনৈতিক ভিক্ষাবৃত্তি কি? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বরে দেখো উত্তর আমরা লিখব, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে হিউমের ভূমিকা ঘিরে এক ধরনের অতি কথন তৈরি হয়েছিল। মানে কী ছিল উদ্দেশ্যটা? দেখো, 1913 খ্রিস্টাব্দে প্রাক্তন সিভিল সার্ভেন্ট উইলিয়াম ওয়েডবার্নের লেখা হিউমের একটি জীবনী সেই জন্য দায়ী। ওয়েডবার্ন জানান যে হিউম ও বড়লাট লর্ড ডাফরিনের যৌথ উদ্যোগে নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছিল। এই তত্ত্বটি কংগ্রেসের প্রতিষ্ঠার হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলে পরিচিত। প্রথম 2 দশকের, আচ্ছা এটা হয়ে গেল ষড়যন্ত্র টপিক। এবার নেক্সট প্রশ্ন, প্রথম 2 দশকের কার্যকলাপের নিরিখে বিচার করলে কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে চরমপন্থী বলা হয়। অর্থাৎ প্রথম দিকে যা ছিল সেটা হচ্ছে নরমপন্থী। তো প্রথম দিকে কী ছিল? নরমপন্থী ছিল। সেই সময়ে কংগ্রেসের কাজকর্ম ছিল বার্ষিক অধিবেশন কেন্দ্রিক। তাকে ব্যঙ্গ করে 3 দিনের তামাশাও বলা হতো। বিভিন্ন প্রতিনিধি ওইসব অধিবেশনে নানা রকম বক্তব্য প্রস্তাব পেশ করতেন। নেক্সট, বাস্তব গ্রাহ্য রাজনৈতিক সাফল্য লাভে ব্যর্থ হওয়ার ফলে
কংগ্রেসের ভিতরেই নরমপন্থীদের বিরুদ্ধে প্রতিক্রিয়া তৈরি হয়। নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ব্যঙ্গ করা হতে থাকে। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।